হ্যাঁ আজকে বাসাতে যে কালাম বাসাতে সেলফি উঠাইলাম। হ্যাঁ আমি জেল থেকে ছাড়া পেয়েছি মনে হয় প্রায় 1 মাস পর। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? মনে হয় আমি লাইভে আসতে পেরেছি নির্বাচনের আগে। প্রায় 29 দিনের জন্য আমাকে রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছিল। হঠাৎ করে দেখলাম মনে হয় এসেছি লাইভে। আলামিন আলামিন সিদ্দিক ইজ ওয়াচিং। হেই, মনে হয় আমি মুক্তি পেয়েছি জেল থেকে, কারাগার থেকে আমি মুক্তি পেয়েছি। আবারও আমি তোমাদের মাঝে ফেসবুকে আমার নিজের আইডি নাই ভাই। এটা দাও ছোটখাটো একটা আছে, সবাই জানে না। এটা রেস্ট্রিক্টেড করে কি করে রেখে দেয়া হয়েছে। কিন্তু এই অশিক্ষিত বর্বরেরা আমার নামে ওই নোটিশ দেয়, এসব করে বন্ধ করে রেখেছে। কিন্তু তা কি পেরেছিস? রাজাকার আলবদর আল শামসরা, সরি, আমি বলি নাই যে আমার হাঁটু আপাকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানাবো? বানিয়েছি। আমার হাঁটু আপার সরকার উন্নয়নের সরকার। ভুয়া গণতন্ত্রের নেই কোনো দরকার। গণতন্ত্রের দোহাই দিয়ে রাজাকার আলবদর আল শামসরা এসে পড়ে ক্ষমতায়। দেশের মুক্তিযুদ্ধের চেতনার কি দেখি, আরে অনেকে এসেছে। আমি তোমাদের মিস করেছি। আমি আসতে পারিনি, তোমাদের সাথে কথা বলতে পারিনি, তোমাদের দেখতে পাইনি, তোমরাও আমাকে দেখতে পাওনি, তাই না? না, ইউটিউবে আমি গিয়েছি। ইউটিউবে গিয়ে কিছু কথা বলেছি। নুরুল হক নূরের ছবি দিয়ে কে আইছো তুমি? নুরুল হক নূরের ছবি দিয়াও অনেকে আইডি বানায়। এরকম অনেকে মিথ্যুক ধোঁকাবাজ প্রতারকরা। নুরুল হক নূর আমার নাতি, আমি তাকে অনেক আদর করি, অনেক সোহাগ করি, কিন্তু সে ভয়ে আমার টেলিফোন ধরে না, তাই আমি তার উপর অনেক রাগ করি, শব্দ বোমা মারি। হচ্ছে নুরুল হক নূরকে যদি তোমরা ভালোবাসা দিয়ে, তাকে সহযোগিতা দিয়ে, তাকে উৎসাহ দাও। বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল দরকার। নুরুল হক নূর ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখতে পারে, তবে তাকে আরও লেখাপড়া করতে হবে। সে মাস্টার্স কমপ্লিট করেনি, এর মধ্যেই সে বিয়ে করেছে, দুইটা বাচ্চা হয়েছে, দুটো মেয়ে হয়েছে, তার ওয়াইফ আছে মারিয়া, সেও চাকরি করে, কিন্তু সে আমার সাথে কথা বলে না। মানে অনেকে বলে কি ব্যবহার, কেন কথা বলে না? বলে ভয়ে আপনার টেলিফোন ধরে না, আপনি শব্দ বোমা মারবেন তাই। আরে এটা বেকুব, মিথ্যা কথা, ভুল, উল্টা হবে। তাকে আমি ভিপি বানিয়েছি, তাকে নেতা বানিয়েছি। সে তো বেইমান, নিমুখারাম, ছোট লোক, গরিব, মিথ্যা কথা বলে। সে যদি আমার সাথে যোগাযোগ রাখতো সবসময়, সার্বক্ষণিক, তাকে আমি প্রশিক্ষণ দিতে পারতাম। আমি তো প্রশিক্ষক, আই এম এ টিচার, আই এম এ ট্রেইনার। বাংলাদেশে অগণিত মানুষ ছিল, আছে, মরে গেছে অনেকে মন্ত্রী হয়ে। জিয়াউদ্দিন বাবলুর কথা শুনতো, জাতীয় পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন, মন্ত্রী ছিলেন, আমার ছাত্র ছিল, আমি প্রশিক্ষণ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও আমরা অনুশীলন করাতাম। তোমরা জানো এগুলো? ছাত্র ইউনিয়ন যারা আমরা করেছি,
ক্লাসের সব সময় ফার্স্ট সেকেন্ড থার্ড এসব স্ট্যান্ড করার ছেলে মেয়েরা সবাই ছাত্র ইউনিয়ন করতাম। ইপসু, ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন। পাঠ্যপুস্তকের চেয়ে আরও বেশি লেখাপড়া করতে হতো আমাদের, অনুশীলন করতে হতো, নামই ছিল অনুশীলন। বুঝতে পেরেছ? হাতে কলমে রাজনীতি শেখানো হতো। যারা আমাদের গুরু ছিলেন, যেমন কমরেড BM করিমুল্লাহ, যে মাত্র কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন 110 বছর বয়সে, ভাষা সৈনিক ছিলেন, আমার সম্পর্কে নানা হতেন। ক্লাস 3-তে যখন পড়ি তখন আমাকে তিনি কমরেড প্রিন্স উপাধি দিয়েছিলেন। রাজনীতি শিখাইতেন, উঠতে বইতে খাইতে। হ্যাঁ, চকলেট নিয়ে আইতো, বাদাম নিয়ে আইতো, স্কুলের বোর্ডিংয়ে থাকতাম। এভাবে টার্গেট করে। এটা ছাত্র শিবির আমাদের পলিসিকে গ্রহণ করেছে, সেইভাবে তারা কাজ করে। কিন্তু ওই ছাত্র লীগ, তারপরে ছাত্র দল, এরা হলো মধ্যবিত্ত শ্রেণীদের, মাল্টি ক্লাসদের রিপ্রেজেন্ট করে। এরা চরিত্রহীন শ্রেণী, লম্পট সুবিধাবাদী শ্রেণী। কারণ এদের দলই হলো সুবিধাবাদী মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্বকারী। এখন উচ্চবিত্তদের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশে এখন আর তিনটা শ্রেণী নেই। আগে ছিল উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এখন মধ্যবিত্ত নেই, মিডল ক্লাস বিলীন হয়ে গেছে। মিডল ক্লাসদের সমস্যা হলো লজ্জা শরমে তারা না পারে কইতে, না পারে সইতে, না খেয়ে মরে। জাগা জমিন বিক্রি করে খেতে খেতে, মেহমান আসলে মুরগি পোলাও কোরমা খাওয়াইতে হবে, বা জাগা জমিন বিক্রি করে হলো। এটা হলো মানুষের মনোজগতের ব্যাপার, এটা বুঝতে হবে তোমাদের। একজন রাজনীতিবিদকে একজন ভালো মনোবিজ্ঞানী হতে হবে, একজন কবি হতে হবে, সাহিত্যিক হতে হবে, ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, ভূগোল সম্পর্কে ধারণা থাকতে হবে, ভূ রাজনীতি বুঝতে হবে। যে কারণে আমাদের দেশের এত বড় রাজনৈতিক দল, বিরোধী দল বিএনপি, নেতৃত্ব শূন্যতার কারণে বিলীন হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে একদিন। আমাদের এই পাক বাংলা ভারত উপমহাদেশে সর্বপ্রথম পলিটিক্যাল পার্টি ছিল মুসলিম লীগ। সেই মুসলিম লীগ আজ ইতিহাস হয়ে গেছে, নাম নেই। হ্যাঁ, মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ, তারপর আওয়ামী লীগ, সেখান থেকে আবার ন্যাব, ওখান থেকে বেরিয়ে এসেই একই জন্ম কিন্তু মুসলিম লীগ থেকে। আর তারও আগে কমিউনিস্ট পার্টি 1920 সালে মোজাফফর আহমদ নামে ভারতে এক ভদ্রলোক, সন্দ্বীপে বাড়ি ছিল, প্রফেসর মোজাফফর আহমদ না, কিন্তু আরেকজন মোজাফফর আহমেদ, সন্দ্বীপে বাড়ি ছিল। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন ভারতে, অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি। যখন কংগ্রেস ছিল, কংগ্রেসের জন্ম অনেক আগে, মাওলানা আবুল কালাম আজাদ তৈরি করেছিলেন। নেতাজি সুভাষ বোস ছিলেন কংগ্রেসের সভাপতি এক সময়। হ্যাঁ, নেতাজি সুভাষ বোস অনেক বড় নেতা ছিলেন। আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশের বিরুদ্ধে অনেক লড়াই করেছেন। আজও তার খবর পাওয়া যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিখোঁজ হয়ে গিয়েছেন। অনেকে মনে করে যে নেতাজি সুভাষ বোস এখনো জীবিত আছে। তিনি কোনো হিন্দুদের কোনো মন্দিরে সাধু সেজে, কেউ বলে কৈলাস পর্বতে তিনি লুকিয়ে গেছেন। বিভিন্নভাবে বিভিন্নজন বলে, বাট এতদিনে বেঁচে থাকার কথা নয়। যদি বলে অনেক সাধু সন্ন্যাসীরা অনেক বছর, 500 বছর পর্যন্ত জীবিত আছে, এরকম বলে। আর আই ডোন্ট বিলিভ দ্যাট। কৈলাস পর্বত তোমরা নাম শুনেছ? হিমালয়ের অঞ্চলে সেই কৈলাস পর্বতের নিচে নাকি লুকিয়ে আছে অনেক সাধু সন্ন্যাসীরা, হাজার হাজার বছর থেকে তারা জীবিত আছে। এর বলা হয় ওখানে নাকি কি দ্রাক্ষারস কি পান করে এবং আয়ু বেড়ে যায়। এগুলো মিথ, এগুলো মিথ মানে রূপকথার কাহিনী।
ধর্মীয় ব্যাপারগুলোই রূপকথার কাহিনী। কি খবর, তোমরা কারা কারা এসেছ? ছবি দেখে আমি বুঝতে পারছি। হৃদয় খান, কি অবস্থা? তুমি এবং কালা তো ভালোই করতেছ। কালা বলতে আমি ওই সিলুটি কালা সোমালি একটা আছে আমানউদ্দিন, আমাদের আমানউদ্দিন ভাই। তোমরা তোমাদের মতো চালিয়ে যাও, বাট তোমরা যেভাবে করছো, আই এম নট হ্যাপি টু ইউ। যুদ্ধক্ষেত্রে এসে লুকিয়ে থাকবে, নাচতে এসেছ ঘোমটা দিয়ে নাচবে, তা হবে না। ঘোমটা খুলে ফেলো, ঘোমটা খুলে নাচো। এই যে দেখো বিরোধী দলে যারা আছে, জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, আসম আব্দুর রব, তারপরে সাইফুল ইসলাম, নুরুল হক নূর, এরা একসময় তাদেরও দিন আসবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ 17 বছর তার আসল যৌবনের সময় জেল কেটেছেন। সিরাজুল আলম খান দাদা তার জীবনের অর্ধেকের বেশি সময় তিনি জেল এবং হুলিয়া আন্ডারগ্রাউন্ডে ছিলেন। বিয়ে করার সময় পায় নাই, তিনিও মরে গেছেন কত মাস আগে, গত বছরে। এখনো পুরো জাতি তোমরা তাকে চিনতে পারোনি, তার নামও শোনোনি, এমনও আছে। বাট হি ওয়াজ দি মেইন আর্কিটেক্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন 1971। প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস তোমাদের জানতে হবে। ভারত কেন ভাগ হলো? ভারতবর্ষ কত সমৃদ্ধশালী একটি সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল। কত ঐতিহ্য আমাদের। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ছিল এই ভারতবর্ষে, বিহারে। জানো তোমরা, বৌদ্ধদের নালন্দা বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ে চেঙ্গিস খান নামক তুর্কি ইনভেডার ভারতবর্ষ দখল করতে গিয়ে হিন্দু রাজাদের হত্যা করেছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ করেছে। 3 মাসের উপর সময় লেগেছে হাজার হাজার বই পড়ে ছাই হইতে। হাজার হাজার লক্ষ লক্ষ বই ছিল, সারা পৃথিবীর অনেক ভাষার, অনেক ধর্মের, অনেক ইতিহাস, অনেক বিজ্ঞান, ভূগোল, দর্শন। এই নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল এই তস্করেরা। সরি, তার নাম ছিল চেঙ্গিস খান না, সরি, তুর্কি সে। আর 1 হাত লম্বা, 1 হাত বেটে ছিল। খিলজি, 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 খিলজির আগের নাম আরো কয়েকটা, আরো 2টা নাম আছে। কি মোহাম্মদ বিন খিলজি নাকি, খিলজি একটা নাম ছিল। যাক, এখন পুরা নামটা মানে খিলজি, তার নাম ছিল খিলজি। এই এখানে লেখো তো, খিলজির নাম, পুরা নাম কি ছিল? মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইয়েস করছি না? হ্যাঁ, মনে আসে না? মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে ফেলেছে। ভারতবর্ষের ঐতিহ্য, আমাদের পুরনো ইতিহাস, আমাদের কালচার, কৃষ্টি ধ্বংস করে দিয়েছিল। এবং মোগলরা এসে আমাদের দেশ শাসন করেছে। এই যে বাবর, এটা সত্য ইতিহাস। এখন অশিক্ষিত মূর্খ বর্বর কিছু মুসলমান আছে, তারা নিজেরাই জানে না। আরে বাবরি মসজিদ নাম থেকে বোঝো না? সম্রাট বাবর এখানে এসে মসজিদ বানিয়েছেন, তার নাম দিয়েছে বাবরি মসজিদ, বাবরের নাম অনুযায়ী। বাবর কে ছিলেন? ইনভেডার ছিল, তস্কর ছিল। সেই তুর্কি থেকে এসে
কাবুল থেকে এসে আফগানি, তারা আফগান এবং কাবুল এইসব মোগলরা এসে দখল করেছিল ভারতবর্ষ, হিন্দু রাজাদের হত্যা করেছিল। রামের মন্দির ছিল, এই রাম মন্দির এখন গতকালকে সেটা আবার উদ্বোধন করেছে, অনেক রক্তপাত হয়েছে। রামের মন্দির, রামের জন্মস্থান অযোধ্যায়। কেন বাবা? হিন্দুদের মন্দির, তাদের দেবতা রাম, রামের মন্দির দখল করে তোমরা কেন মসজিদ বানাইতে গেলা? তোমরা আলাদা জায়গায় বানাইতে পারলা না? আর তাছাড়া তোমরা কেন ভারতবর্ষ দখল করতে এসেছো? তোমরা কারা? তোমাদেরকে কে অধিকার দিয়েছে আরেক দেশ দখল করা? তো হিন্দুস্তান, হিন্দুদের স্থান এটা ছিল। তোমরা আরবের সেই মরু বেদুইন থেকে, মরু বেদুইনরা মরু সেই সাহারা মরুভূমির অধ্যুষিত সেই অঞ্চল থেকে বর্বর কিছু অশিক্ষিত বর্বর পশুরা এসে করোনা ভাইরাসের থেকেও আরো কঠিন ভাইরাস রোগ ছড়িয়েছে সারা পৃথিবীতে। ভারতবর্ষে এই ইসলাম নামক এই ভাইরাস, যেই ভাইরাস রোগ মানুষ হত্যা করে, যে ধর্ম মানুষ হত্যা করে সে কি কোনো ধর্ম হতে পারে? সেটা তো কোনো মানুষের জন্য কোনো মঙ্গল করেনি। ইতিহাস জানতে হবে। এই যে আমার কথা না বুঝে বলবে এই বেটা নাস্তিক, এই বেটা কাফের, এই বেটার করলা খাইতে ফেলাও। নো, আমি ইসলামের বিপক্ষে বলছি না। ইসলাম মানে শান্তির ধর্ম। ইসলাম মিন্স পিস। তোমরা কি নবীর আদর্শ বিশ্বাস করো, অনুসরণ করো? তোমরা তো অন্যের স্ত্রী লুটপাট করো। তোমরা পীর সাজো, ভণ্ড পীর হয়ে। এই যে শীতের সময় এখন ওরস মোবারক সারা বাংলাদেশে, তারা কারা? নিজেদেরকে দাবি করে তারা নাকি সব আওলাদের রাসূল, মানে নবীর বংশধর। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ফ্যাঁসে ফ্যাঁসে গিঠা দিয়ে। আমার নিচের এলাকায় শাহরাস্তি, এই থানার নাম আমি বানিয়েছিলাম। হাজীগঞ্জ থানাকে ভাগ করে শাহরাস্তি থানা বানিয়েছিলাম। এই থানার নাম রেখেছি আমি নিজে, শাহরাস্তি, হযরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির নামে। হোসেন আহমদ তখন আইজিপি ছিলেন, তার বাসায় গিয়ে বেইলি রোডে তাকে যাইয়া বললাম, আমার বাবার নাম পরিচয় বললাম। আমি তখন MA ফাইনাল ইয়ারে পড়ি। আমার সাথে আরও দুইজন বন্ধু, তারা স্কলার, কুমিল্লা বোর্ডে স্ট্যান্ড করা ছিল। একজন ডাক্তার মাহবুব, কুমিল্লাতে তার ক্লিনিক আছে, কুমিল্লা বোর্ডে সেকেন্ড স্ট্যান্ড করছিল। হাজীগঞ্জ হাই স্কুলে আমার সাথে আমরা এক ক্লাসে লেখাপড়া করতাম। আর আরেকজন আমার জুনিয়র ছিল, সে রাগুই, আমাদের পাশের গ্রামের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিল। কুমিল্লা বোর্ডে থার্ড স্ট্যান্ড করছিল কমার্স থেকে, আইকমে। সে আমির হোসেন দাওয়ান। দুইজনকে বললাম, চলো, তোমরা তো স্ট্যান্ড করেছ, আমি তো আর স্ট্যান্ড করতে পারিনি। যদিও আমি হাজীগঞ্জ মাল্টিলেটার হাই স্কুলে ফার্স্ট বয় ছিলাম, মাহবুব সেকেন্ড বয় ছিল। আমাকে পরীক্ষা দিতে দেয়নি। সে আরেক ইতিহাস। নোংরামি ছিল ফ্যামিলিতে, পারিবারিক। আমার বড় ভাই ছিল বর্বর, ওই যে দেখো না তোমরা, শামসুল হুদা মজুমদার, আমি সেফুদার ভাই, এসব বলে বলে মানুষের কাছ থেকে টাকা নেয়। সেই লজ্জা, এই লোক আমাকে SSC পরীক্ষা দিতে দেয় নাই। আমার বাবা লন্ডন থেকে টাকা পাঠাইতো, সে টাকা পয়সা মিস ইউজ করতো। এটা হলো সত্য ইতিহাস। কথা প্রসঙ্গে কথাগুলো বললাম। তারপর আমরা এই তিনজন গেলাম ত্রিরত্ন আইজি হোসেন সাহেবের বাসায় সন্ধ্যার পরে গিয়ে, যখন গেটে গিয়ে পরিচয় দিলাম, তারপরে সেন্ট্রি ভিতরে গিয়ে বলল, সেন্ট্রি তো তোমরা বুঝবা না আবার, তাই না? এই যে মিলিটারি পুলিশ, এদের ডিফেন্সের সিকিউরিটিদেরকে সেন্ট্রি বলা হয়। তো বলার পর উনি নিজেই আগিয়ে আসলেন, আমাদেরকে রিসিভ করলেন, খুব খুশি। আরে এত বড় সব স্কলাররা আসছে। আমার বাবার নাম বলাতে চিনতে পারলেন, বলে, আরে তুমি আলী আকবর মজুমদার সাহেবের ছেলে, তোমার বাবা লন্ডনে থাকেন না? তোমার বাপ চাচা জ্যাঠারা সবাই লন্ডনে থাকে, তারা তো আমার বন্ধু। তোমার বাবা আমার অনেক ভালো বন্ধু। তাই নাকি? বলে, আচ্ছা ঠিক আছে। তো বাড়িতে ভিতরে নিয়ে অনেক সুন্দর করে ড্রয়িং রুমে সাজানো, ড্রয়িং রুমে সোফার উপরে বসতে দিলেন।
অনেক যত্ন সহকারে। তার একটা মেয়ে তখন ইন্টারমিডিয়েটে পড়তো, ইডেন কলেজে সেকেন্ড ইয়ারে পড়তো মনে হয় মেয়েটা, অনেক সুন্দর। তো তাকে দিয়ে ট্রলিতে করে আমাদের জন্য অনেক ধরনের পিঠা, নাস্তা, সেমাই, সুজি, চা, কত কিছু এরকম কত দ্রুত ব্যাগে তৈরি করে, এগুলো তৈরি করাই ছিল মনে হয়, দ্রুত ব্যাগে তৈরি করে বোঝেন না। ওখানে পুলিশের অনেক অফিসাররা থাকে ভিতরে, এসব দারোয়ান মারওয়ান যত বাবুর্চি, আইজি, একজন আইজি মানে তো অনেক বড় ক্ষমতাধর কর্মকর্তা। উনি অত্যন্ত অমায়িক ছিলেন, আন্তরিক ছিলেন, খুব যত্ন সহকারে শুনলেন। আমি বললাম যে আঙ্কেল, আপনি আইজি সাহেব, পত্রিকায় দেখি অনেক থানা ভেঙে ভেঙে, যেমন কুমিল্লার দেবিদ্বার থানা সম্ভবত, সেখান থেকে ভেঙে তারপরে তোমার কি ব্রাহ্মণপাড়া থানা বানানো হয়েছে, আরও দেখলাম কি কি থানা এরকম প্রায় দেখি। আমি বলি যে আপনি আমাদের নিজেদের থানা হাজীগঞ্জ অনেক বড় থানা, এই থানাটাকে ভাঙেন না কেন, দুই ভাগ করেন। কয় যে হ্যাঁ বাবা, সুন্দর কথা বলেছ, আমি তো কখনো চিন্তাও করিনি। আসলে সবাই নিজের কাজে ব্যস্ত থাকার, তাদের টেবিলে কেস না গেলে পুলিশের নিয়ম হলো পুলিশের কাছে মামলা যেতে হবে। নিজেরা কিন্তু রাস্তার থেকে ওই দেখতে চুরি ডাকাতি হইতেছে, ওনারা এই ব্যাপারে কথা বলবে না, কে যাবে ঝামেলা করছে, দরকার আছে। তো তখন বললো যে ঠিক আছে, আগামী দিন ওনার ওই অ্যাসিস্ট্যান্ট যারা ছিল, এআইজি একজন ছিল, তার সাথেও পরিচয় করাই দিলেন, তিনিও অত্যন্ত ভদ্রলোক ছিলেন। ওনাকে বললো যে তুমি লেখো, কালকে অফিসে যাওয়ার সাথে সাথেই সকালবেলায় আমার টেবিলে ফাইল দিবে যে হাজীগঞ্জ থানাকে ভেঙে এটাকে দুই ভাগ করতে হবে। তো বললো কি নাম হবে? নাম? আমি বলি কেন, আমাদের এই বাড়ির পাশেই, আপনার বাড়ির কাছেই হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, তার নামে এই থানার নাম হবে শাহরাস্তি থানা। তখন থানা হওয়ার পর সেটা উপজেলা হয়েছে, এবং এই উপজেলা উদ্বোধনের দিনও আমি গিয়েছিলাম। তৎকালীন মন্ত্রী ছিলেন সুলতান মাহমুদ, তিনি গিয়েছিলেন হেলিকপ্টারে করে, আইজি হোসেন সাহেব সহ। আমি 2 দিন আগে চলে গিয়েছিলাম ওখানে ক্ষেত্র তৈরি করার জন্য। বিভিন্নভাবে আমাদের বিভিন্ন দাবি দাওয়া রিপ্রেটিং করা, মানুষ জড়ো করানো, সেই সব কিছু অর্গানাইজ করেছি। তখন আমি স্বনির্ভর বাংলাদেশের প্রশিক্ষক ছিলাম। ইয়েস, তারপর চলছে স্বনির্ভর বাংলাদেশ, এবং এই শাহরাস্তি উপজেলা একটি স্বনির্ভর উপজেলা। শাহরাস্তি বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার হার বেশি, গণশিক্ষার হার বেশি। আমাদের শাহরাস্তি উপজেলায় একসময় আমাদের প্রতিজ্ঞা ছিল, আমাদের উপজেলায় কোনো নিরক্ষর লোক থাকবে না, কোনো ভিক্ষুক থাকবে না। ইয়েস, এমনটি ছিল। প্রয়াত মুখ্য সচিব ছিলেন ডক্টর এম.এ. সাত্তার, তাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। তার অনেক অবদান আছে, এবং তারই একজন চাচা বর্তমানে মেজর রফিকুল ইসলাম বীরুত্তম 5মবারের মতো এমপি হয়েছেন। তিনিও এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করছেন। তিনি আরও বেশি কাজ করতে পারেন, কিন্তু তিনি বয়সের ভারে একদম নুজু হয়ে গেছেন। 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি এখন তত বেশি কাজের খুব একটা স্পৃহা নেই। ধরো তার আশেপাশে যারা আছে তাকে ঘিরে এরা চোরটা লম্পট কোথাকার, ওই রোহিঙ্গা একটা নোয়াখাইলা, আনোয়ার রোহিঙ্গা নামে পরিচিত, এজেডএম আনোয়ার হোসেন রোহিঙ্গা, এটা অপদার্থ লোক। শুনেছি শাহরাস্তির পরিবেশ নষ্ট করে ফেলেছে। এদেরকে আমি দেশে থাকলে এদেরকে পিটাইতে ডাকাতিয়া নদীতে ফেলতাম। আর আমাদের এলাকার মানুষগুলো অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, মূর্খ, ধর্মান্ধ, গরিব, এখনও 3 বেলা ভাত খায়, যে কারণে ওদের মধ্যে এনার্জি কাজ করে না, বুঝেছ? এদেরকে এই শীতের দিনে বোদকা পান করাইতে হবে। যাক ভাই, বেশি কথা বলবো না। 1 মাস পরে আসতে পেরেছি, আবার যদি জেলে ঢুকাইয়া দেয়, রিপোর্ট করবে কতজন, বোঝো না? আমার কথা না বুঝে বলে কি ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। আমার চেয়ে বেশি ধার্মিক, আমার চেয়ে একজন ভালো সুন্নি মুসলিম পৃথিবীতে নাই।
কারণ আমি কখনো মিথ্যা কথা বলি নাই জানা মতে, কারো ক্ষতি করি নাই, কারো পারলে উপকার করি, না পারলে ক্ষতির কথা চিন্তাও করি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার খুব খুশি, দেখেন না আমি ইদানিং বকাবাকি কোনো কিছু গালাগালি কোনো কিছু শব্দ বোমাও মারি না। 7ই জানুয়ারির পর থেকে আমি শান্ত, কারণ আমার লক্ষ্য ছিল আমার হাঁটু আপাকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছি। এখন আপনারা সবাই আমার হাঁটু আপার হাতকে শক্তিশালী করুন, ওই বিরোধী দল চক্রান্ত না করে। তোমরা কালো পতাকা ধারণ করবা, আমি তো একেবারে কালো, পুরাটা কালো পরে আসছি, দেখছ? কালো, একেবারে পুরা বডি কালো করে এসেছি। কাজেই ওই শান্তিপূর্ণভাবে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। আগামী 5 বছর পর নির্বাচনে আসতে হবে, সেই জন্য ক্ষেত্র তৈরি করো। নির্বাচনে আসা ছাড়া ক্ষমতায় আসা যাবে না। অলিগলি রাজপথ, ওই যে পিছনের দরজা দিয়া ক্ষমতায় আসা যাবে না। ওই আমেরিকা খামেরিকা আমরা গুনি না, আমার হাঁটু আপা গোনে না। ওই বহির্বিশ্বের বৃহৎ শক্তি আমরা গুনি না। আমার দেশের জনগণ শক্তির উৎস। জনগণ যাকে ভোট দিবে তারা নির্বাচিত হয়ে আসবেন, তারা ক্ষমতা মানে সরকার গঠন করবেন, তারা রাষ্ট্র পরিচালনা করবেন। আর আমার স্লোগান, গণতন্ত্রের গোষ্ঠী কি নাই, আমরা দেশের উন্নয়ন চাই। আমরা ব্যক্তি জীবনে গণতন্ত্র চাই। ওই একদিন ভোট দিয়া গণতন্ত্র, ওটা কোনো গণতন্ত্র নয়, ওটা ভুয়াতন্ত্র। যে অশিক্ষিত মূর্খ বর্বররা এটা বোঝে না, তাই না? গণতন্ত্র হল এভরিডে লাইফ। যেমন ইসলাম ইজ নাথিং, ইটস দি কমপ্লিট কোড অফ লাইফ বলে দাবি করেন মুসলমানরা, তাই না? বিশ্বাসীরা, ধর্মবিশ্বাসীরা, মুসলমানরা, ইমানদাররা। আমি মনে করি ডিসিপ্লিন, ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিনড লাইফ। ডেমোক্রেসি মিন্স ডিসিপ্লিন, ডিসিপ্লিন ইন লাইফ, অনেস্টি, লাভ, অ্যান্ড লাভ ইজ পাওয়ার, এডুকেশন ইজ পাওয়ার। ধর্মান্ধতা, ধর্মের নামে ভণ্ডামি ভুলে যান। শেখ হাসিনা কাউকে ছাড়বে না। আমি শেখ হাসিনাকে অনেক ভালোবাসি, আমার হাঁটু আপাকে, কারণ তিনি অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। ওই আমেরিকা স্যাংশন দিলে শেখ হাসিনা ওইসব কেয়ার করে না। ওকে, আমরা আমেরিকাকে স্যাংশন দিব। দেখেন না পিটার হাস, হ্যাঁ, বিষাক্ত সাপ ফনা তুলে ফোঁস করতো, এখন কি করে? মাথা নিচু করে। শীতের সময়ে যেমন সাপ গর্তে ঢুকে যায়, পিটার হাস মাথা নিচু করে গর্তে ঢুকে গেছে। কারণ শেখ হাসিনার পার্সোনালিটি, তার আন্তর্জাতিক খ্যাতি এবং তার প্রধান উপদেষ্টা আমি সেফুদা, ওকে, তাকে আমি যেইভাবে উপদেশ দিয়েছি সেইভাবে সরকার গঠন করেছেন। নতুন প্রজন্মকে তিনি ক্ষমতায় নিয়ে এসেছেন, নারীদের ক্ষমতায়ন করেছেন। আগামী বছর আমরা আরও নতুন নতুন সিস্টেম চালু করব রাজনীতিতে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, 500 আসন বিশিষ্ট দুটো পার্লামেন্ট, মানে দ্বিকক্ষ বিশিষ্ট হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এগুলো বলা হয়েছে আগেও। আমরা আমাদের বাংলাদেশকে 11টা প্রভিন্সে ভাগ করব, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। তাহলে ঢাকা শহরের উপর চাপ পড়বে না, তাহলে যানজট হবে না, বিদ্যুৎ বিভ্রাট হবে না, জনজীবনে কোনো অশান্তি সৃষ্টি হবে না। আপনার এক একটা গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র। আমার চেড়িয়ারা গ্রামে কিন্ডার গার্ডেন আছে, হাই স্কুল আছে, কলেজ আছে। আপনাদের এরকম করুন। আমাদের বাজার আছে, সরষাক বাজার, যেখানে 1500 দোকান হয়েছে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই আপনি সেখানে 24 ঘন্টা দোকান পাট করা থাকে। আপনি রথম্যান সিগারেট কিনবেন, যান, পাবেন। কি চান? ঢাকা শহরে যত কিছু পাওয়া যায় সরষাক বাজারে, এই সরষাক সিটি নাম দিয়েছি আমি, সরষাক সিটিতে সব পাবেন। ফাইজুর মিল্টন, আমার প্রিয় গায়ক অভিনেতা, দাদা তুমি তো জানো আমার কোনো কিছুর লোভ নেই, সোনা দানা হীরা খনি। আমার শুধু একটাই লোভ, কচি কচি সুন্দরী তরুণী। তবে তুমি এটা মনে করবে না যে আমি ওই ভুয়া ভণ্ড পীরদের মতো মরিদানের বউ বা বোনদের দিকে দৃষ্টি দিয়েছি, তা নয়। তবে দাদা তোমার বউটা অনেক সুন্দরী, বুঝেছ? ওকে আমার শুভেচ্ছা দিও।
আমাকে দিতে হবে না, আমি নিয়ে যা ভাগাইয়া নিব না। তোমার বউ, তোমার বউকে তুমি ভালোবাসা দিও, আমার ভালোবাসা দিও, যত্ন করে রেখো, ঠিক আছে? লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম। ভুয়া বলছি, দেখো, গণতন্ত্রের গোষ্ঠী কিলাই, ভুয়া গণতন্ত্রের গোষ্ঠী কিলাই আমরা দেশের উন্নয়ন চাই। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। অনেকে আমাকে বলে, ভাই কত কোটি টাকা ঘুষ খাইয়া আওয়ামী লীগের পক্ষে দালালি করেন। আর হলে আপনারা যা খুশি তাই বলেন, সেফুদাকে কিনতে পারে, তার জন্ম পৃথিবীতে হয় নাই। আমার অন্তর থেকে হাঁটু আপাকে ভালোবাসি, তার নেতৃত্বের জন্যে, তার দেশপ্রেমের জন্যে, তার দুঃসাহসিকতার জন্যে। এবং আগামী বছর আশা করি, মানে আগামী বছরগুলোতে, তার আগামী 5 বছরের এই টেনিউরে, মানে এই টাইমে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাবেন আশা করি, এটা আমার মন বলছে। হাঁটু আপা, তুমি দুর্নীতি এবং করাপশান, যেটাকে বলা হয়, করাপশানকে, দুর্নীতিকে কন্ট্রোল করো, তাহলে তুমি শান্তিতে নোবেল পুরস্কার পাবে। আমি তোমার পক্ষে রায় দিব। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। সেফুদা আছে তোমার সাথে, শেখ হাসিনা এগিয়ে চলো। সেফুদা আছে যাহার সারে, বাংলা আসে না কেন, উল্টা। সেফুদা আছে যাহার সাথে, সারা বিশ্ব আছে তাহার সাথে। হাসু আপা এগিয়ে চলো, সেফুদা আছে তোমার সাথে। লাভ ইজ পাওয়ার। জয় জনতা, জয় মানবতা। এই যে একজনের হিংসা হয় লেখছে, ফারুকুল আলম লিখেছেন, শেফু দাদা আপনার সব কিছু ঠিকঠাক লেখছে, ঠিকঠাক লিখতে গিয়ে আছে। আচ্ছা আমি শুদ্ধ করে পড়ি। শেফু দাদা আপনার সব কিছু ঠিকঠাক আছে, আপনার ভিডিওগুলোও ভালো লাগে, তবে আপনার একটা জিনিস কি আপনি পরিহার করতে পারেন না, কচি কচি তরুণী। ন ন ন ন তোমরা আমাকে সারা বিশ্ব দিতে পারো, আমি সারা বিশ্বের সোনা দানা হীরার খনি সব কিছু দিলেও আমাকে তোমরা কিনতে পারবে না, আমি খুশি হব না। আমার শুধু একটাই লোভ, আর অন্য কোনো লোভ নেই, এমনকি ক্ষমতার লোভ নেই, শুধু একটাই লোভ, কচি কচি সুন্দরী তরুণী। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।